ব্রেকিং নিউজ বন্ধুরা, ব্রেকিং নিউজ। আবারও এক চাঞ্চল্যকর কিন্তু ফোন কল আমাদের সামনে কিন্তু চলে এলো। সেটা হচ্ছে সঞ্জয়ের সিভিক ভলেন্টিয়ার সঙ্গী। সেই রাতে, সেই 9 আগস্ট রাতে সঞ্জয় যখন আরজিকর হসপিটালে ঢুকছিল রাত 3টে নাগাদ, তখন তার সাথে যে সিভিক ভলেন্টিয়ার সঙ্গী ছিল সে ফোনের মাধ্যমে নিউজ চ্যানেলের একজন সঞ্চালিকার সাথে কি কথোপকথন হলো সমস্তটাই কিন্তু উঠে এলো সবার সামনে। কি ভয়ঙ্কর পরিস্থিতি! সেই সিভিক ভলেন্টিয়ার কিন্তু প্রশ্ন তুলেছিল যে এত রাতে কেন হসপিটালে যেতে হবে, কাকে দেখার জন্য, কিসের জন্য যেতে হবে, কিন্তু সেই প্রশ্ন কিন্তু এড়িয়ে সঞ্জয় আরজিকর হসপিটালের ভেতরে ঢুকে সেই সময়টাতে ঢুকে তারপর কিন্তু যে অভয়ের সাথে যেই নির্মম অত্যাচার, যেই রকম একটা ঘটনা ঘটিয়েছে, সেই সময়টা কিন্তু ওই বন্ধু মানে সঞ্জয়ের সঙ্গী যে সিভিক ভলেন্টিয়ার বন্ধু, তার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু সঞ্জয়ের সাথে কিন্তু ছিল। তোমরা শুনে নাও সবটা, যে কি বলল সেই সিভিক ভলেন্টিয়ার বন্ধু। সেই সিভিক ভলেন্টিয়ার বন্ধু তো জানতো না যে ওর মনের মধ্যে এই রকম যে একটা পাশবিক যে একটা মানে মনোবাসনা চলছে, সেটা তো জানতো না। তো সেই সময় সে বন্ধু তাকে সেইখানে ছেড়ে সে কিন্তু তার ব্যারাকে কিন্তু ফিরে গিয়েছিল। সবটাই শুনে নাও, শোনো, শুনলে তোমরা বুঝতে পারবে যে কি পরিস্থিতি। তার পরের দিন সঞ্জয়ের মুখে ছিল উৎফুল্লিত হাসি। চলো বন্ধুরা, শোনো সেই কল রেকর্ড। একবার গেছিলাম, যাওয়ার পর ওখান থেকে রিসেপশনে কথা বলে তারপরে চলে গেছিলাম। রাতে 11:30টার সময় আবার রিপোর্ট করাতে এসেছিলাম। আমি ঢুকেছি ওখানে 10:30টার সময়। তো তারপরে ওর সঙ্গে 10:30টায় মিট হওয়ার পরে 11টার সময় উপরে গিয়ে রিপোর্ট ডাক্তারবাবুকে ফোন করে আবার ভাইকে উপরে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে দুজনে একটু বেরিয়ে এসে ড্রিঙ্কিং করার পর ফোন করেছি। তারপরে কোথায় ড্রিঙ্ক করলেন? ওখানে দেখছি চেতলার ওখানে। কোথায়? চেতলায়? আচ্ছা হ্যাঁ আচ্ছা। তো ওখানে ড্রিঙ্কিং করার পরে আমি তো আসলাম। আসার পরেও যখন আমি ব্যাটালিয়ন যাওয়ার ছিল, ব্যাটালিয়ন যখন ও গেল না, আরজিকর ঢুকলো, তখন আমি ওকে ছেড়ে দিয়ে রিটার্ন চলে আসলাম। বাইক কে চালাচ্ছিল? ও চালাচ্ছিল? হ্যাঁ। আচ্ছা, আমি তো ড্রাইভও করতে জানি না ম্যাডাম। ও কি বললো? কেন যাচ্ছে অত রাত্রিবেলা? ঘরে বলছে হ্যাঁ যাবো বলছে, কিন্তু কিছু আমাকে বলেনি। খালি যখনই বললাম বেড়াতে যাওয়ার পর তখনই বলছে হ্যাঁ যাবো। তারপরে আমি তো সব রাস্তা ম্যাডাম চিনি না, যখন পারলাম ও আবার ওইদিকে ঢুকছে চেম্বারে বেরিয়ে, তখন আমি ওকে বললাম কি যাবি না? ও তখনও বললো হ্যাঁ যাবো। সেটা কত হবে টাইম? তখন 2:45। আরজিকরের অপোজিটে খালপাট দিয়ে আমাদের একটা শর্ট রাস্তা আছে, যেটা 12 থেকে 15 মিনিট লাগে। তো ওইটা দিয়ে যখন ও গেল না, তখন আমি ওর বাইক থেকে নেমে যখন ভেতরে ঢুকলো তোমার রাখলো, তখন আমি বাইক থেকে নেমে ডাকাডাকি করে ওকে কাজে কথাও বলেছি, গালিগালাজ করেছি। পরে আমি এরা হয় পরে দেওয়ার পরে আমি ওখান থেকে বেরিয়ে, যেহেতু আমার কাছে পয়সা ছিল না, প্রথম ভাইয়ের কাছে গেছি। ভাইয়ের কাছে বললো ফোন পেতে দেবেন, বললাম ফোন পেতে আমার লাগবে না, আমার কাছে আছে। 2:45 সময় যখন ও হসপিটালে যাচ্ছিল, 2:45 আপনি না 2:45 নয়, দোকানে ঢুকেছি 3টে। আচ্ছা, আরজিকরের সামনে ও নামলো, মানে আপনি নেমে গেলেন বাইক থেকে? যাচ্ছে না ম্যাডাম, যখন ও যাচ্ছে না তখন আমি রাগারাগি করে ওকে মানে গালিগালাজও করেছি, মানে বাজে কথায় কথা বলেছি। দেওয়ার পরে আমি ওখানে, মানে কেন, ওর কি কোনো অসৎ উদ্দেশ্য ছিল তার জন্য আপনি গালিগালাজ করছিলেন? না ম্যাডাম, আমি ও যাচ্ছে না বলে আমি গালিগালাজটা করেছি। কেন যাচ্ছে না ও? আমি বললাম তাহলে তুই থাক, আমি চললাম, আমি আর পাচ্ছি না, চললাম বলে আমি ওখান থেকে চলে আসলাম ম্যাডাম। তার আগে কি আপনারা ওই বটতলার দিকেও গেছিলেন ওই রাত্রিবেলা? বটতলা সোনাগাছির দিকেও গেছিলেন, মানে বটতলার দিকে গেছিলেন? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, ওখানে কি কারোর সাথে ঝামেলাও হয়েছিল? না, ওখানে ম্যাডাম কোনো ঝামেলা হয়নি। তারপরে ও 3টের সময় আরজিকরের ওখানে নামলো রাত্রিবেলা, তাই তো? আপনি বাড়ি চলে গেলেন। তারপরে আপনার সাথে আপনি ব্যারাকে ফিরে গেলেন। আচ্ছা, তারপরে ওর সাথে আর কোনো কথা হয়েছিল আপনার? ও ব্যারাকে কখন ফিরলো? না ম্যাডাম, কখন ফিরেছে জানি না। ওর পরে কখন আমার সঙ্গে কথা হয়নি। ভাই অ্যাডমিট ছিল, অপারেশনের ব্যাপারে ডাক্তারবাবুর ওই সঙ্গে ওই কথা বলার ছিল, তো ওই জন্য ওরও যাবার কথা ছিল আমার সঙ্গে। তো সেই নিয়ে আমি ওকে 10টার সময় প্রথমে ডাকতে যাই। 10টার সময় যখন ডাকতে, ও কিন্তু ঘুমিয়েছিল, উঠলো না। এমনকি আমি ওর গায়ে হাত দিয়েও ফেলেছি 2বার। পরের দিন সকালে যখন 10টার সময় ও যখন উঠলো না, তখন আমি ওই দত্তবাবুর কাছে গেলাম। সেই মতো আমি ওকে 12:19 একবার ফোন করেছি, ও ধরেনি। আবার 12:50 ফোন করেছি, ও ধরেছে। আমি তখন ওকে বললাম কি চান পান করেছি, তাহলে চান পান করে আয়। আমি তখন ম্যাডাম চান করতে বেরিয়েছিলাম। যদি আমি বললাম ঠিক আছে আমি চান করতে বেরিয়েছি, একসঙ্গে দুজন খাবো চলে আসে বলে, ম্যাম আমি তো চান পান করে খেতে বলছি। আমার ঠিক খাওয়া শেষ হয়ে যায়, তখন ও এসছে। এটা আমার সঙ্গে খাওয়া দাওয়া হলো। হওয়ার পরে আমি যখন ব্যাটালিয়নের দিকে ঢুকছি, তখন আমি ওকে বললাম যে
কিরে ওখানে যে কি কেসটা যে শুনলাম, তুই একবার তোর কাছে তো সবার নাম্বার আছে, তুই একবার ফোন করে জানতো। বলতে ম্যাডাম আমাকে বললো যে হ্যাঁ আমি দেখছি, জেনে নিচ্ছি। তারপরে আমি এটাও বললাম যে ঠিক আছে, ভাইয়ের জন্য তো যাওয়ার ছিল, যাবি না? বলছে চল দত্তবাবু এখনই আসলে কথা বলে দুজন চলে যাবো। বলে দত্তবাবুর বেড়াকে দিয়ে যাওয়ার পরে ও ম্যাডাম আর দত্তবাবুর বেড়াকে ঢুকলো না, বাইর থেকে আমাকে বললো আমার ল্যাটিন লেগেছে। আচ্ছা, বলে ওখান থেকে চলে আসলো, আর আমি স্যার খাবারটা দিলাম। দেওয়ার পরে আমি এসে আমি আবার বেড়াকে চলে আসার পরে ওকে ফোন করলাম যে কি রে যাওয়ার ছিল, যাবি না? ও বলছে হ্যাঁ আমি তোর কাছে 2 মিনিটের মধ্যে আসছি। বলে মিনিট 5-এর মধ্যেও আমার কাছে আসে ম্যাডাম। তো আসার পরে আবার দেখি ও এসেই আমাকে কোনো ওইসব হসপিটালে যাওয়ার কথা নেই ম্যাডাম। তো একটা গাড়ির চাবি নিয়ে আমাকে বলছে চল চল। আমি বলি কোথায় যাবো? না ইকবালদা ডাকছে। আমি তখন বললাম যে ইকবাল, তাহলে আমি ইকবালকে ফোন করি। বলে ইকবালদাকে ফোন করলাম, ইকবালদা বললো যে না কোথাও যাওয়া নেই, একটু মোট খাবো। আমি কটার সময় পরের দিন এটা ম্যাডাম 2:30 নাগাদ দুপুরে। আচ্ছা, কখন ডাকলো ওকে? পুলিশ কখন নিয়ে গেল ওকে? পুলিশ কখন ডেকেছে আমি জানি না ম্যাডাম, কিন্তু এটা আমি জানি যে যখন আমি 12টার সময় খবর পেলাম, আমার ভাই ফোন করে বললো যে দাদা এরকম পুলিশ এসেছিল আমার কাছে, এরকম সঞ্জয়দা ছবি টবি দেখাচ্ছে আর এই ব্যাপার। তখন আমি ওকে ম্যাডাম ফোন করেছি 4-5 বার। তখন ওকে সেন্ট্রাল লকআপে নিয়ে চলে গেছে লালবাজার। এটা কটার সময়? রাত্রি 12টা? হ্যাঁ, রাত্রি 12টার সময় আমি খবরটা পেয়েছি যে ও আমার ভাইয়ের কাছে পুলিশ গেছিল। যখন আজ করে ঢুকলো আমি তখন বললাম কি দেখি না, ওই যে পেশেন্টটাকে দেখে নি। আমি বলছি আর পেশেন্ট কি দেখবি তুই এখন? তাহলে থাক, আমি চললাম। আমি ওকে একটু বাজে কথা বলেছি, বাজে ভাষায়। ঠিক আছে তুই আর পাচ্ছি না, আমার শরীর টানছে না, আর আমি চললাম। আর ওই দিন ম্যাডাম আমার সারাদিন খাওয়াও ছিল না। আর আপনি বললেন যে এত রাত্রিরে দেখে কি করবে, তাও শুনলো না? হ্যাঁ ম্যাডাম, না ম্যাডাম আমাকে শুনলো না, ও কোনো কথাই শোনেনি। চেঞ্জেস বলতে ম্যাডাম ওকে ওই দিন কিন্তু একটু বেশি খুশি লাগছিল, মানে অন্যান্য দিন যেভাবে তার থাকে তার থেকে মনে একটু হাসি খুশি মনোভাব। আচ্ছা, মানে সেটা কি এই ঘটনাটা জানার পরে না জানার আগে? আমি যখন ওকে বললাম ম্যাডাম যে তুই একটু খবরটা নিয়ে দেখ, তোর কাছে তো সবার নাম্বার আছে, ভাই ওটির ডেটটা ফাইনাল করার কথা ছিল। তো এবার ও আমাকে বললো ঠিক আছে দত্তবাবু আসছে, চল দুজনে দেখা করে চলে যাবো। কিন্তু দিয়ে ম্যাডাম ও দত্তবাবুর কাছ পর্যন্ত যায়নি, মানে ও আরজি করা যেতে চাইছিল না আর কি? না। শুনলে বন্ধুরা কি অবস্থা, কি ভয়ঙ্কর পরিস্থিতি। সেই 9 আগস্ট রাতে সঞ্জয় কোথায় গেছিল, মানে কোথায় বসে মদ্যপান করেছে, কোথায় তারপর গেছিল, সেটা কিন্তু সমস্তটাই কিন্তু আমরা শুনতে পেলাম। তারই সঙ্গী সেই রাতে তার সঙ্গে সময় কাটানো, তার সাথে একসাথে বাইকে করে যে আসা আরজিকর হসপিটালের কাজ পর্যন্ত, সবটাই কিন্তু আমরা জানতে পেলাম। তো সেই সময়টাকে মানে সামনে সঞ্জয়কে দেখেছে তার এই সিভিক ভলেন্টিয়ার সঙ্গী, সে তো জানতো না এই পরিস্থিতি। তারপরের দিন কিন্তু সঞ্জয়কে সকাল 10টার সময় ডেকে ঘুম থেকে কিন্তু ওঠানো জানি, সে ঘুমাচ্ছিল, শরীর ক্লান্ত হয়ে গেছে না, এতটা পাশবিক অত্যাচার করে, এতটা নির্মমভাবে অভয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে। শুধু তো সঞ্জয়ই যুক্ত না, এর সাথে তো আরও অনেকেই অবশ্যই যুক্ত। তার কারণ সেটা কিন্তু আস্তে আস্তে সবটাই কিন্তু ফাঁস হচ্ছে। এই যে সন্দীপ ঘোষের কিন্তু পলিগ্রাফ টেস্ট কিন্তু হয়েছে বন্ধুরা, সেইখানে চাঞ্চল্যকর অনেক তথ্যই কিন্তু উঠে আসছে। তো বন্ধুরা শেষ পর্যন্ত এই যে একটা নৃশংস একটা ঘটনা, এই ঘটনার যে মানে আস্তে করে যে দোষীরা বেরিয়ে আসছে, আর সত্যিই কি সব দোষীরা বেরিয়ে আসবে, এটা কিন্তু এখন কিন্তু বড় একটা প্রশ্নের সম্মুখীন যে আদৌ কি সব দোষী বেরিয়ে কি আসবে, এই অপেক্ষায় কিন্তু আমরা সবাই রয়েছি। তাই আবারও বলছি যে যেই ধরনের নোংরা, যেই ধরনের নির্মম পাশবিক অত্যাচার করে আমাদের উজ্জ্বল এক নক্ষত্রকে যেইভাবে শেষ করে দিল, তার স্বপ্ন, তার বাবা মায়ের সব কিছু এইভাবে নিমিষের মধ্যে যারা শেষ করে দিল, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা কিন্তু চাই। তাই আমরা যেইভাবে সবাই প্রতিবাদের ঝড় তুলেছি, সেই প্রতিবাদের ঝড় কিন্তু অক্ষত থাকবে শেষ দিন পর্যন্ত। আমরা সবাই চাই উই ওয়ান্ট জাস্টিস, আর কিন্তু কোনো কথা নয় এখানে, উই ওয়ান্ট জাস্টিস, খালি এটাই কিন্তু আমরা চাই। তো চলো বন্ধুরা, আজকের যে এই যে কথোপকথন, এই যে সঞ্জয়ের যে সিভিক ভলেন্টিয়ার সঙ্গীর যে কথোপকথন শুনে সত্যি সেই রাতের কথা মনে পড়ছে, সেই সময় সেই রাতে এইরকম ভাবে যে এই কাণ্ডটা যে ঘটিয়েছে, গা শিউরে উঠে ভাবলে সেই রাতের কথা। অথচ তার আগ মুহূর্ত পর্যন্ত এই সিভিক ভলেন্টিয়ার সঙ্গী কিন্তু সঞ্জয়ের সাথে ছিল। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই রাখবো। তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরাও, আমি আশা রাখবো যে শেষ দিন পর্যন্ত আমরা কিন্তু সবাই এইভাবেই একসাথে কিন্তু প্রতিবাদের ঝড় কিন্তু
থামতে দিলে চলবে না, আমরা কিন্তু প্রতিবাদ করেই যাব। আমরা শেষ দিন পর্যন্ত অপেক্ষা করব দোষীরা যেন শাস্তি পায়। তবেই কিন্তু আমরা মানে আমাদের যে প্রতিবাদের যে ঝড়টা উঠেছে সেটা কিন্তু সাকসেস হবে। আর এইরকম ঘটনা যদি পার পেয়ে যায় তাহলে তো যারা এই রকম মনোবৃত্তির মানুষ তারাও পার পেয়ে যাবে। তো সেটা হলে তো চলবে না, সেটা করতে দিলেও চলবে না। তো চলো বন্ধুরা, তোমাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিও। আর শেষ দিন পর্যন্ত সবাই আমরা অপেক্ষায় থাকবো দোষীরা যেন কঠোর শাস্তি পায়। চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।